কোম্পানি দুটি শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICMAB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। আর দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন 8189-511 অথবা 8189-512 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনা। আপনাকে ধন্যবাদ। আমরা পুঁজিবাজারের দিন শুরুর খবরগুলো শুনছিলাম আমাদের দুই স্টক এক্সচেঞ্জ প্রতিনিধির কাছ থেকে। তো ওভারঅল আমাদের দেশের পুঁজিবাজারের বর্তমান প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে বর্তমান প্রেক্ষাপটটা কিভাবে আপনি দেখছেন? আসলে যে কোনো দেশেরই পুঁজিবাজারের ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকে। তো আমাদের পুঁজিবাজারের যে অবস্থান, সেখানে অনেকগুলি আমি মনে করি যে ইন্ডিকেটরস ইজ ইমপ্রুভিং। যেমন ধরেন, আপনি যদি একটা ট্রেন্ড অ্যানালিসিস করেন যে 2012-13 যে দেখা গেছে যে ডেইলি সেলস ছিল আমাদের প্রায় 364 কোটি টাকা। তারপরে 13-14-তে সেটা বের হয়ে মানে 471 কোটি টাকা আসলো, এবং 14-15-তে আপনি যদি ফেব্রুয়ারি 10 তারিখের পরে ধরেন, এটা প্রায় এভারেজ 504 কোটি টাকায় উন্নীত হয়েছে। কিন্তু এটাকে আরো আগে নিতে হবে, এবং বিশেষ করে যে জিনিসটা আমার মনে হয় যে বর্তমানে যে আস্থাটা একটু আমাদের বৃদ্ধি করা প্রয়োজন, মানে যারা শেয়ার হোল্ডার আছে, তাহলে এটা আরো ভালো হবে আর কি। আমি একটু আসতে চাই যে আমাদের পুঁজিবাজার যখনই আলোচনায় আসে তার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে তালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে। যেহেতু আপনারা এই সেকশনগুলোই কাজ করেন, যে আর্থিক প্রতিবেদন এবং সেই আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বা এক এক আর্থিক বছরে আর্থিক সময় এক এক ধরনের প্রতিবেদন, এগুলো নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বা ভালো উদাহরণও রয়েছে। সার্বিকভাবে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আর্থিক বিবরণী ধরেন না, একটা ইজ এ ভাইটাল ডকুমেন্ট ফর ইনভেস্টমেন্ট। সো সাধারণত একজন বিনিয়োগকারী সাধারণত 90% ডিপেন্ড করে মানে আর্থিক প্রতিবেদনের উপরে। সুতরাং আর্থিক প্রতিবেদন যতটা স্বচ্ছতা থাকবে এবং যতটা এটার ভিতরে গভর্নেন্স মানে যতটা এনশিওর করা যায়, ততই কিন্তু একটা আর্থিক প্রতিবেদন মানে ভালো একটা আর্থিক প্রতিবেদন তখন বিনিয়োগকারীদের উপহার দেওয়া যায়। এবং বাইরে যে জিনিসগুলো আপনি দেখেন যে আর্থিক প্রতিবেদনের উপরেই কিন্তু বিনিয়োগকারীরা নির্ভর করে, আমাদের দেশও তাই করে। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে যে সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছে এবং আর্থিক প্রতিবেদনেরও কতটুকু স্বচ্ছতা আছে সেটাও দেখতে হবে। দুইটি জায়গার ভিতরে প্রশ্নবিদ্ধ আছে, জায়গায় আমাদেরকে উত্তরণ। সম্প্রতি আমরা জানি যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এটিও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা যারা এই সংশ্লিষ্ট কাজগুলো করেন, আপনারা কি মনে করেন যে নবীন অনেক বিনিয়োগকারী আসে, তাদের পক্ষে আসলে বোঝাও কিন্তু মুশকিল, তো সেই জায়গাটায় সহযোগিতার জায়গা বা আমরা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এই জায়গাগুলো আপনারা কি মনে করেন? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা বলতেছেন, এটা একটা দিক। এটা যদি আসে এবং এটা যদি কার্যকর হয়, তাহলে আমি যে জায়গাটায় মানে আলোচনা করলাম যে বিনিয়োগকারী যদি আস্থা ফাইন্যান্সিয়াল মানে রিপোর্টিং এর উপরে, সেই জিনিসটা বৃদ্ধি পাবে। কারণ সেখানে একটা রেগুলেটরি বডি থাকবে, একটা ওভারসাইট বডি থাকবে, যারা আর্থিক প্রতিবেদন প্রণয়ন করেন এবং যারা আর্থিক প্রতিবেদন পরীক্ষা করেন, যারা অডিটর এবং যারা এমপ্লয়ার, তারা তখন সজাগ থাকবেন। এবং কারণ সেখানে অনেকগুলি আপনার রুলস থাকবে, এবং সেই রুলসের আওতায় যখন মানে যারা প্রণয়ন করবেন এবং যারা এটা পরীক্ষা করবেন তাদেরকে যখন আনা যাবে, তখন এটা স্বচ্ছতা আরো বাড়বে, এবং তখন বিনিয়োগকারীদের কাছে আপনার এই আর্থিক প্রতিবেদনটা আরো অনেক বেশি আপনার একটা উৎকৃষ্ট দলিল হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্টের জন্য। এই যে এই বিষয়টি নিয়ে যদি আমি একটু যাই আর একটু, যে আর্থিক প্রতিবেদনের এই যে জায়গাটা আমরা দেখছি যে বাজারে তালিকাভুক্ত হওয়ার পর একরকম বা এই কোয়ার্টারে একরকম, ওই কোয়ার্টারে আরেক রকম, টোটালি ভিন্ন হয়ে যায়, এই ধরনের অভিযোগও বিনিয়োগকারীদের মাঝ থেকে আসে। তো সেই জায়গাটায় এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে আরো বেশি স্বচ্ছতা বা জবাবদিহিতা করব? শুধুমাত্র মানে আপনাদের যারা অডিটরদের উপরে নির্ভর করে, না কোম্পানিগুলোর অনেক বিষয় রয়েছে? না, আমি সেটা বললাম, কারণ এখানে দুইটা পক্ষ জড়িত, একটা মালিক পক্ষ, একটা অডিটর। আপনি যদি দেখেন যে 2002 সালে যদি আমেরিকার যুক্তরাষ্ট্রে যেটা দরপতন হলো, মানে যে বিশ্ববাজারের যে ধস হলো, সেখানে কিন্তু অডিটর এবং মালিকদের যোগ সাগস্য কিন্তু সেখানে হয়েছিল। যেমন এনরন ছিল মালিক, তারপরে আপনার মানে আর্নেস্ট ইয়াং অ্যান্ডারসন ছিল আপনার অডিটর। সুতরাং এদের যোগ সাগস্যই কিন্তু এই জিনিসটা হয়েছে, যার ফলে কিন্তু সক্স 2002 আমেরিকাতে হলো,
এবং তার ধারাবাহিকতায় কিন্তু আপনার ইউকেতে বলেন, তারপর অস্ট্রেলিয়াতে বলেন, কানাডাতে বলেন এবং বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বা কাউন্সিল এটা কিন্তু প্রণয়ন হয়েছে এবং সেটা ব্যবহার হচ্ছে। তারই আদলে কিন্তু বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার এটা চাচ্ছে এবং আইসিএমপি কিন্তু শুরু থেকেই আমরা কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যাতে এটা কার্যকর হয় এবং এটা যাতে বাস্তবায়ন করা যায় সেই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সরকারের সাথে। আচ্ছা আচ্ছা। সুতরাং সুখের বিষয় হলো এটা আপনি জানেন যে অলরেডি 10/11/2014 এটা ক্যাবিনেটে পাস হয়েছে এবং অলরেডি পার্লামেন্টে কিন্তু এটা অলরেডি উত্থাপন করা হয়েছে বিল আকারে। জাস্ট এখানে এখন এটা সংসদীয় কমিটিতে গেছেন, এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা হবেন, তো এই পরীক্ষা নিরীক্ষা হবে। এখানেও কিছু মানে বৈসাদৃশ্য আছে যেটা আমরা পয়েন্ট আউট করছি, এমন করে যে এগুলি যদি কারেকশন করা হয় তাহলে এটা একটা আন্তর্জাতিক মানের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু আসতে চাই যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে হয়তোবা কথা অনেক বিষয় জানার রয়েছে। এই জায়গাগুলো এই যে আপনারা যারা এই ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের সঙ্গে বা এই কাজগুলো পরিচালনা করেন, সেখানে বলা হচ্ছে যে শাস্তির ব্যবস্থা বা এই জায়গাগুলো যারা অডিট করেন, আমরা দেখেছি এর আগেও অনেক ধরনের অভিযোগ এসছে, সেইটা কতটুকু কমবে বলে আপনি মনে করেন? এটা একটা ভালো প্রশ্ন, কারণ আপনাকে যখনই কোনো পানিশমেন্টের ব্যবস্থা থাকবে তখনই কিন্তু সবাই সজাগ থাকবে। কিন্তু এখন বর্তমানে যে একটা যেটা আসতেছে সেখানে যারা এটা মানে এখানে দুই ধরনের মানে কাজের জন্য আপনার পানিশমেন্ট আসতেছে। একটা হলো যে আপনাকে অডিট ফার্মগুলিকে নিবন্ধন করতে হবে, সেই নিবন্ধনের জন্য যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় সেটা একটা কারণ। আর অথবা এই যে অ্যাক্টের আওতায় যে সকল নিয়মাবলী আছে সেটা যদি কেউ ভঙ্গ করে তাহলে 5 বছরের জরিমানা হবে এবং অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় হইতে পারে। সুতরাং এটা একটা ভালো দিক। আমি সাধুবাদ জানাই আইসিবিকে। আপনি দেখবেন যে একটা অ্যাওয়ারনেস কিন্তু এটা কিন্তু আমরা অনেকদিন ধরে কিন্তু এটা নিয়ে কথা বলতেছি এবং এটা নিয়ে জনগণও কিন্তু এখন এটা নিয়ে খুবই মানে সজাগ যে কি হচ্ছে। আইসিবি দেখবেন যে ইদানিং তারাও কিছু পদক্ষেপ গ্রহণ করছেন এবং তারা যারা অডিট করেন তাদের যারা অডিট ফার্মগুলি কিন্তু মানে বর্তমানে রেগুলেট করে আইসিবি, যারা পরবর্তীতে এফআরসি বা এফআরসি যেটা করবে তারাও কিন্তু অলরেডি কিছু পদক্ষেপ গ্রহণ করছে। এটা তাদের জন্য একটা ভালো পদক্ষেপ এবং এফআরসি হলে এটা আরো ভালো হবে। আমরা আশা করব যে এই জায়গাগুলো আমাদের অনেক দিনের প্রত্যাশা রয়েছে যে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়ুক, এফআরসি সেটা পূরণ করবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় ফিরবো, পুঁজিবাজার নিয়ে কথা বলবো, তবে তার আগে ছোট একটা বিরতি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবারও অতিথির সঙ্গে আলোচনায়। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ক্লিয়ারম্যান নিবেদিত খেলাধুলা বিষয়ক বুলেটিন স্পোর্টস প্লাস, প্রযোজনা বার্তা বিভাগ। দেখবেন প্রতিদিন বাংলাদেশ সময় বিকেল 5টা 50 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 6টা 50 মিনিটে, ইউএই সময় দুপুর 3টা 50 মিনিটে। এই প্রাণীটি হলো একটি গেছো ইঁদুর। সাধারণ ইঁদুরের তুলনায় এটি একটু বড়। এই বুড়ো গাছের গর্তে যে ছানারা রয়েছে তাদের বয়স 2 সপ্তাহ। আমি একটা আইসক্রিম চাই। ইশারা হয়ে তাদের মাকে খুঁজতে দেখা যায়। দক্ষতার সাথেই সে বাচ্চাটাকে তুলে নিয়ে হিল স্টেশনের দিকে রওনা দিল। ওর সাথে থাকবে ওর মতো অনেক বাচ্চা শিলেরা। বাঁচাও, দানব, আমরা আসছি। কারিগরি শিক্ষা ও শিশুতোষ কার্টুন বিষয়ক অনুষ্ঠান মাউস টিভি, প্রযোজনা রকিব হাসান সূর্য। না, আমি নির্দোষ। দেখবেন আজ বাংলাদেশ সময় বিকাল 5টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 6টা 30 মিনিটে, ইউএই সময় দুপুর 3টা 30 মিনিটে।
স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক বৃত্তির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMEB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিমের সঙ্গে। ফিরছি তার সাথে আবার আলোচনায়। আমরা আমাদের পুঁজিবাজারের প্রেক্ষাপটে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং এই জায়গাগুলো স্বচ্ছতা জবাবদিহি নিয়ে কথা বলছিলাম। এবার একটু আসবো যে আমাদের পুঁজিবাজারের ওঠানামা অন্যান্য দেশের পুঁজিবাজারও থাকবে, কিন্তু আমাদের পুঁজিবাজারের যে পতনটা আমরা মনে হয় খুব বেশি দীর্ঘমেয়াদী দেখছি, যেখান থেকে খুব বেশি উত্তরে আমরা যেতে পারছি না। যদি অনেক ধরনের পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট একটু আগে আমরা বলছিলাম, SEC-রও অনেক পরিবর্তন হয়েছে, তারপরেও আসলে পুঁজিবাজার উন্নয়ন আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনারা মনে করেন? আসলে দীর্ঘমেয়াদী যদি আপনি একটা স্থিতিশীলতা চান, তাহলে একটা পুঁজিবাজার যদি আপনি অন্যান্য যেগুলি আপনার উন্নত দেশ তাদের সাথে যদি কম্পেয়ার করেন, সেখানে কিন্তু বেসিক ডিফারেন্সটা আসে। কারণ উন্নত দেশগুলির যে পুঁজিবাজার সেটাকে কিন্তু একটা ইফিসিয়েন্ট মার্কেট বলা হয়, আর আমাদের যেটা মানে বাংলাদেশের যে পুঁজিবাজার এটা ইনএফিসিয়েন্ট মার্কেট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্সটা হলো যে আপনার যে ট্রু ভ্যালু অফ এ শেয়ার, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করা যাচ্ছে না। এবং সেটা ক্যালকুলেশন করতে হলে কিন্তু আপনার বিভিন্ন মেথড আছে। যেমন একটা মেথড হলো CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলা হয়। শুধু এটা নিয়ে কিন্তু রিসার্চ করা হয়। এবং এখানে যে জিনিসটা হলো যে আপনার এক্সপেক্টেড রিটার্ন কত, আপনি যে একটা শেয়ার কিনবেন, এবং সেটার জন্য আপনার রিকোয়ার্ড রিটার্ন কত, এই দুইটা যখন পাশাপাশি তুলনা করা হয়, তখনই কিন্তু একজন মানে বিনিয়োগকারী কিন্তু একটা শেয়ার কিনবেন, যদি উনি জানেন যে এটার এক্সপেক্টেড রিটার্ন কত আর রিকোয়ার্ড রিটার্ন কত। সেটার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা শেয়ারকে কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে, রিস্ক অ্যানালাইসিস করতে হবে। সেই রিস্ক অ্যানালাইসিসটা কিন্তু এখানে হচ্ছে না। সেই রিস্ক অ্যানালাইসিসটা করতে হলে আপনাকে একটা বিটা ভ্যালু বের করতে হবে, এবং সেটা কাজটা হলো যেমন ইংল্যান্ডে যেটা করে আপনার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। সুতরাং বাংলাদেশেও কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান মানে তৈরি করতে হবে। যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে কিন্তু একটা ইনস্টিটিউট আছে, BICM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সেখানে আমি কিন্তু একজন পরিচালক। সুতরাং এই ধরনের ইনস্টিটিউটগুলি যখন প্রত্যেকটা মানে আপনার শেয়ারকে অ্যানালাইসিস করবে এবং ইন্টেন্সিভ যে সকল ভ্যালুগুলি আসছে, যে আমাকে এটা বের করতে হলে কিন্তু আই নিড লট অফ ইনফরমেশন, এই ইনফরমেশনগুলি কিন্তু এখন নাই। এখন দেখা যাচ্ছে যে আপনার যেটা ট্রু ভ্যালু বর্তমানে যে শেয়ার হয়, আপনার এটা খুবই মানে উচ্চ হারে আছে অথবা নিম্ন হারে আছে, যার ফলে এখানে কিন্তু একটা গেম খেলার একটা সুযোগ রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার কিন্তু এই কাজটাই হচ্ছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের কিছু দর্শক ফোন আছে, আমরা ফোনগুলো নিয়ে ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো দর্শক, আপনি আবারও চেষ্টা করেন, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আলোচনায় ফিরতে চাই। আমি যে আলোচনায় ছিলাম যে পুঁজিবাজারের উন্নয়নের আপনার পরামর্শগুলো, একটু আসি যে আমাদের পুঁজিবাজারের নবীন বিনিয়োগকারীর সংখ্যা বেশি, যেটা অনেক দেশের পুঁজিবাজারের সঙ্গে তুলনা করলে আমাদেরটা হয়তো বা আমরা অনেক এগুচ্ছি, আমি বলবো না আমরা একেবারে খারাপ জায়গায় আছি। তো সেই জায়গাটা এই নবীন বিনিয়োগকারীর বিনিয়োগ প্রসঙ্গে আমরা অনেক সময় আলোচনা হয় যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের বিষয়টি, সেই জায়গাটাই আমরা খুব বেশি এগোতে পারছি না কেন, আপনার কি মনে হয়? আসলে এখানে আমাদেরকেও একটু মানে যারা আমরা বিনিয়োগ করি তাদেরও কিন্তু আমি জিনিস অবশ্যই একটু দায় দায়িত্ব আছে, এবং আমাদেরকে বুঝতে হবে যে প্রতিষ্ঠানটার নেচার কি, মানে এটার ফিউচার, এটার গ্রোথ কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। যেমন একটা অর্গানাইজেশন দেখা যাচ্ছে যে আজকে শর্ট টার্ম কিন্তু চিন্তা করলে হবে না, আপনি পুঁজিবাজারে ইনভেস্টমেন্টটা কিন্তু লং টার্ম, ইজ নট দ্য শর্ট টার্ম। সুতরাং আপনাকে গ্রোথ চিন্তা করতে হবে, ব্যবসা বুঝতে হবে, এবং এটার এই বিজনেস অপরচুনিটি কি একটু আপনাকে সচেতন হতে হবে। এটা ইজ এ ঝুঁকিপূর্ণ। আপনি যখনই দেখবেন যে ডিএসসির ওয়েবসাইটে যান অথবা যদি আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওখানে কিন্তু বলাই আছে যে বিনিয়োগটা কিন্তু ঝুঁকিপূর্ণ। যেখানে যত বেশি ঝুঁকি, রিটার্নটাও কিন্তু তত বেশি। আমি কতটুকু ঝুঁকি নিতে পারবো সেটা আমাকে নির্ণয় করতে হবে, একটু আমাদেরও একটু অ্যানালাইজ। এবং আমি যেটা বললাম যে BICM তারা কিন্তু বিভিন্ন ধরনের কোর্স মানে এখন অফার করতেছে, 1 মাস বা 2 মাস 3 মাস, এবং যারা আমরা বিনিয়োগকারী তাদেরও কিন্তু এই সম্পর্কে একটু আমাদের সচেতনতা থাকতে হবে। আমি একটু ICMEB এর কার্যক্রম একটু যদি বলি যে আপনারা কি ধরনের কার্যক্রমগুলো করছেন, একটু যদি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন যে এটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এটা কিন্তু 1910 সালে যে ইউকেতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠিত হয়, সেটা ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশনটা আর কি। সো আমরা ইদানিং আমরা ICMEB নাও দিস ইজ এ ট্রুলি গ্লোবাল প্রফেশন। কারণ সদ্য আমরা গত 11 নভেম্বর we signed a MOU with CIMA UK. CIMA is a Chartered Institute of Management Accountants in UK. This is the largest professional body in the world.
সুতরাং সীমার সাথে আমাদের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এই চুক্তির আলোকে আমাদের মেম্বার যারা আছেন এরা জাস্ট শুধু একটা কেস স্টাডি পরীক্ষা দিবেন সীমাতে, অ্যান্ড দে ক্যান অলসো কোয়ালিফাই দ্য সীমা মেম্বার, অ্যান্ড বিকামিং দ্য সীমা মেম্বার দে ক্যান ওয়ার্ক এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং আমাদের যেই অপরচুনিটিটা নট অনলি ইন বাংলাদেশ, নাও ইট ইজ ওপেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য ইনস্টিটিউট। এবং আমাদের কোর্স কারিকুলাম সেটা আমরা ওয়ার্ল্ড ক্লাস করতেছি, এবং আমাদের যারা ফিউচার স্টুডেন্ট যারা আসবে দে উইল বি দ্য বিজনেস লিডার, এবং দে ক্যান টেক এনি ডিসিশনস, এবং দে উইল হেল্প দ্য বাংলাদেশ ফর দ্য ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি একটু আবারও পুঁজিবাজারের বিষয় আসতে চাই যে আমরা দেখছি যে আমাদের পুঁজিবাজারে আসছে অনেক আইপিও আসছে, ভালো বা মন্দ এই ধরনের তর্ক বিতর্ক থেকেই যায়। তারপরেও আমাদের দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে বা অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আছে, সেগুলোকে তালিকাভুক্তর ব্যাপারে আমরা খুব বেশি কাজ করতে পারছি না, অনেকেই বলছেন বা চেষ্টা করছেন। আপনারা কি মনে হয় যে কি ধরনের সুযোগ সুবিধা দিলে আসলে এই ভালো কোম্পানিগুলোকে আমরা বাজারে লিস্টেড করতে পারবো, যার সুফল বিনিয়োগকারী এবং আমাদের পুঁজিবাজারও পাবে? আসলে ভালো কথা বলছেন। আমার মনে হয় যে অনেকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যেমন গ্রামীণ ফোন আসলো, কিন্তু এরকম রবি বা অন্যান্য যেগুলি আছে, বাংলা লিংক আছে বা ইউনিলিভারের মতো একটা প্রতিষ্ঠান আছে, এই তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিন্তু স্বচ্ছ, এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু তারা তালিকাভুক্ত হয়ে ব্যবসা করছে। সুতরাং তাদেরকে এখানে আনতে হবে, প্রয়োজনে এটা অ্যানালিসিস করতে হবে কোন কোন সুযোগ সুবিধাগুলো দরকার। তো আমি যতটুকু জানি বাংলাদেশ কিন্তু আপনার ইনভেস্টর প্রোটেকশন যে আপনার যে র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই ভালো। এখানে যারা ইনভেস্টমেন্ট করে, ফরেন যে ইনভেস্টমেন্ট, এখানে যে ইনসেন্টিভটা পায় সেটা কিন্তু আপনি ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের অবস্থানটা ওয়ার্ল্ড ব্যাংকের তালিকা অনুসারে অনেক উপরে। আমরা কিন্তু এখানে আছি আপনার আমাদের অবস্থানটা হলো 17 নম্বরে, আর সেখানে ইন্ডিয়ার অবস্থানটা হলো 35। আচ্ছা আচ্ছা। সুতরাং এখানে কিন্তু আমাদের সেই ইনসেন্টিভ কিন্তু আছে। সুতরাং আরো প্রয়োজনে সরকারের এই জিনিসগুলি বিবেচনা করতে হবে, কারণ এদেরকে আনলে কিন্তু পুঁজিবাজারটা কিন্তু আরো অনেক বেটার হবে এবং চাঙ্গা হবে আরো। আমরা আশা করছি অবশ্যই আমাদের পুঁজিবাজার নিয়ে সরকারের সহযোগিতা যেমন রয়েছে, আমাদের নির্দেশ সংস্থার ভূমিকা আমরা দেখছি, তারপর আমরা চাইবো যে পুঁজিবাজারের উন্নয়নে তারা আরো তড়িৎ বা বেগবান সিদ্ধান্ত নেবেন এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ইটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজারের নানা দিক ও করণী নিয়ে কথা বলছিলেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMEB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। দর্শক, এবারে নিচ্ছি আরো একটা বিরতি। দুপুর 12:30টায় আবারও ফিরে আসবে একুশে বিজনেস চেয়ার। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।